সরল মন। প্রত্যেকের এই রাশির যারা জাতক জাতিকা তারা ভাবুক প্রকৃতির, কল্পনাপ্রবণ, ভাবপ্রবণ এবং তাদের মনের মধ্যে একটা শিল্পীসুলভ মনোভাব আছে। চট করে প্যাঁচ বোঝে না, এরকম একটি রাশি আজ আমি 2025 সাল কেমন যাবে তাই নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষিত উপস্থিত হয়েছি। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সংসার সুখের হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। দেখুন, এই 2025 হচ্ছে গিয়ে খুবই ট্রিমেন্ডাস একটা ইয়ার। বহু বছর পরে এরকম একটা ঘটনা সাক্ষী আমরা থাকব। চারটে বড় গ্রহ, ছোট গ্রহগুলো তো হচ্ছেই, মানে আপনার গোচর একটা ঘর থেকে আরেকটা ঘরে পাল্টাচ্ছে, কিন্তু এই 2025-এ চারটে গ্রহ আপনার ঘর পরিবর্তন করবে। প্রথমত ঘর পরিবর্তন করবে যে শনি মার্চ মাসের 29 তারিখে, এই একটা গেল। কোথাতে যাবে? কুম্ভ থেকে মীন রাশিতে যাবে। রাহু 18 তারিখে, আপনার 18ই মে যাবে হচ্ছে গিয়ে মীন থেকে কুম্ভে, আর কন্যা থেকে সিংহে যাবে হচ্ছে কেতু। আবার আরেকটা জিনিস দেখুন, এই বৃহস্পতি 14ই মে মিথুন রাশিতে যাবে। অতিচার গতির দ্বারা 18ই অক্টোবর কর্কটে চলে যাবে। এই বৃহস্পতি বিরাট খেলা খেলবে, তাই সাবধান যেগুলো করব শুনবেন। যারা ভিডিওটি পুরো দেখবেন তারা বুঝতে পারবেন, আর যারা ফর্মালি এরকম দেখেন আর কি, ওই চলে এলো ও ঠিক আছে একটুখানি দেখলাম, তাদের জন্য আমার কিছু বলার নেই, তাদের নিজেদের ব্যাপার। ব্যাপার হচ্ছে গিয়ে 18ই অক্টোবর কর্কটে চলে যাবে শীঘ্রগতির দ্বারা, আবার 3রা ডিসেম্বর মিথুনে ব্যাক করবে। মঙ্গল বক্রী হয়ে আছে, 21শে জানুয়ারি কর্কট থেকে মিথুনে যাবে এবং 2রা এপ্রিল কর্কট থেকে কর্কটে একবারে চলে আসবে, মিথুন থেকে কর্কটে আসবে। আবার এর মধ্যে দেখুন 21শে মে পূর্ণ কালসর্প যোগ হবে। বিরাট বড় ঘটনা অঘটন এই 2025-এ থেকে শুরু হবে। 2025-এ তা দেখতে পারবো মোটামুটি হবে মে মাসের পর, এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলো বিরাট ডামাডোল অবস্থা চলবে। আমি আগে যাই এগিয়ে এগিয়ে, তারপরে আমি বলছি। আজকে যে রাশি নিয়ে বর্ণনা করছি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 কেমন যাবে তাই নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করছি। প্রথমত হচ্ছে গিয়ে যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একদম সেগুলো হচ্ছে আর্থিক ব্যাপার। মেন তো মানুষের অর্থ। দেখুন, একটা ব্যাপার পরিষ্কার জেনে নেবেন, তাতে আপনি ভিডিওটা এখনই যদি স্কিপ করে যান কোনো আপত্তি নেই। ক্যালেন্ডার পাল্টালে কি জীবন পাল্টায় মশাই? ক্যালেন্ডার একটা ডেট পাল্টাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে একটা বছর, সঙ্গে সঙ্গে কি আমার পাল্টাবে? আমার তখনই পাল্টাবে মহাদশা অন্তর্দশা কীরকমভাবে আমার গ্রহ আছে, তার মহাদশা অন্তর্দশা কেমন আছে, সেই ব্যাপারটা আমার জীবনটাকে বদলে দিতে পারে ভালোতে অথবা খারাপ দিকে। সত্য কথা জানি আমি, সত্য কথা শুনতে অনেকে চান না, পরিষ্কারই বলছি আমি। তার জন্যে আমার ভিউজ হয় না, দরকারও নেই। সত্য কথাটা সত্য বলবো, যেদিনকে আমার ভিউজ মানুষ দেখবে সেদিনকে বুঝতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যে। তো ব্যাপার হচ্ছে গিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই বললাম যে কল্পনাপ্রবণ, ভাবুক, আবেগের দ্বারা পরিচালিত হয়। এটা হচ্ছে জলরাশি। চন্দ্র এই ঘরের অধিপতি গ্রহ, এখানে মঙ্গল নিচস্থ হয়, বৃহস্পতি উচ্চস্থ হয়। তো বৃহস্পতি যখন এখানে আসবে খুবই ভালো হবে। এখন বর্তমানে মঙ্গল আছে, এই মঙ্গল মিথুনে চলে যাবে
এই যে আপনার রেট্রোগেট হয়ে আছে, বক্রি হয়ে আছে, বক্রি অবস্থাতে মিথুনে যাবে, মিথুন থেকে আবার আসবে, এসে এখানে ডাইরেক্ট হবে, তারপরে সে সিংহ রাশিতে যাবে। একটা সময় লাগবে। তাহলে বর্তমানে আপনার রাশিতে বসে আছে কে? মঙ্গল। জন্মছকের তো এখানে ব্যাপার নেই, এখানে গোচরের ব্যাপার আছে। 1 জানুয়ারি কে কোথায় আছে সেটা একবার জানিয়ে দিই। সেটা হচ্ছে 1 জানুয়ারিতে বৃহস্পতি বক্রি হয়ে বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল বক্রি হয়ে এবং নিচস্থ হয়ে বসে আছে কর্কট রাশিতে, কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে, বুধ বসে আছে আপনার বৃশ্চিক রাশিতে, রবি এবং চন্দ্র বসে আছে আপনার ধনু রাশিতে, শনি এবং শুক্র বসে আছে কুম্ভ রাশিতে, মিনে বসে আছে রাহু। তো এই হচ্ছে গিয়ে আপনার রাশিচক্র। তাহলে আপনার আর্থিক দিকটাই কিন্তু মেন। অর্থ আসে কোন দিক দিয়ে? ব্যবসা এবং আপনার হচ্ছে কোনো জায়গায় চাকরির মাধ্যম দিয়ে, কর্মের মাধ্যম দিয়ে, এই দুটো কিন্তু মেন আমি তুলে ধরব। তার সঙ্গে আরও কিছু ব্যাপার এদিক ওদিক আসবে। মোটামুটিভাবে বছরটাতে আর্থিক অবস্থা আপনার কেমন থাকবে, কি করা উচিত, কি করলে আপনার ভালো হবে এবং অর্থ পেলে কি করবেন না করবেন সে নিয়ে আমি আজকে বলবো। সেকেন্ড হাউস হচ্ছে অর্থের জায়গা। তো অর্থটাকে আমরা কিভাবে বিচার করি? 2, 10, 11 হতে পারে, 2, 6, 10, 11 হতে পারে, 2, 7, 11 হতে পারে। অর্থাৎ এরকম কিছু রুলিংস আছে। ব্যবসা করতে গেলে একরকম, আর কর্ম হলে আর এক রকম। কর্মের জায়গায়, প্রতিষ্ঠার জায়গায় 2, 6, 6 হচ্ছে প্রতিষ্ঠা, 10 হচ্ছে কর্ম, 11 হচ্ছে সাফল্য। তা 2, 6, 10, 11 যার জন্মছকে জন্মকুণ্ডলিতে ভালো এবং মহাদশা অন্তর্দশা ভালো চলছে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তার কিন্তু ভালো যাবে। এটা হচ্ছে মোদ্দা কথা। যার খারাপ আছে তার খারাপ হবে বা অতটা ভালো হবে না। তাহলে আর্থিক দিক হচ্ছে আপনার সিংহ রাশি, রবির ক্ষেত্র। সেই রবি বর্তমানে মানে আপনার 1 জানুয়ারিতে কোথায় থাকবে? ষষ্ঠভাবে ধনুতে চন্দ্রের সঙ্গে বসে থাকবে। ষষ্ঠভাবে দ্বিতীয়পতি রবি ষষ্ঠে বসে থাকা কিন্তু শুভ। কানেক্টিং যে জিনিসগুলো আছে সেগুলোর সঙ্গে চন্দ্র হচ্ছে গিয়ে রাশিপতি, চন্দ্র এখানে ফিউজ হয়ে যাবে। রবির সঙ্গে যেই বসুক সে কিন্তু তার যে তাপপ্রভাব তাতে তার কিন্তু সে দগ্ধ হয়ে যায়। সে বুধ বলুন, মঙ্গল বলুন, যে কোনো গ্রহই বলুন, দগ্ধ হয়ে যায়, কারণ রবির তেজে তারা সহ্য করতে পারে না। ষষ্ঠে বসে আছে, ষষ্ঠে বসে ধনুতে বসে আছে, সেটা একদিকে শুভ। তাহলে এখান থেকে একটা জিনিস হচ্ছে যে রবি চাইছে যে আর্থিক দিকটাতে প্রতিষ্ঠিত আপনি হন। এবারে দেখুন আপনার কর্মের জায়গাটা হচ্ছে গিয়ে মঙ্গল, যেটা হচ্ছে আপনার মেষ রাশি। তাহলে মেষ রাশির কর্মাধিপতি মঙ্গল আপনার এখানে বসে আছে এবং সে বসে আছে নিচস্থ হয়ে আছে, বক্রি হয়ে আছে। কিন্তু বর্তমানে যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রটা কিন্তু পাওয়ারফুল নক্ষত্র, অত বেশি দিন থাকবে না। এরপরে পেছনে চলে গিয়ে পুনর্বসু নক্ষত্রে যাবে। তো ঘটনা হচ্ছে যে পুষ্যা নক্ষত্রে যতদিন থাকবে ততদিন কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পাবেন এবং এই সময়তে আপনার কিন্তু কর্মের যোগাযোগ ভালো হবে, আর্থিক দিক শ্রীবৃদ্ধি হবে, এক্ষেত্রে আপনার কিন্তু লাভ হবে। এবারে দ্বিতীয় যেটা হচ্ছে গিয়ে আপনার সপ্তম স্থান। সপ্তম স্থান মোটামুটিভাবে ব্যবসার জায়গা। তার সপ্তমাধিপতি 7, 10, 11, মানে 2, 7, 10, 11। তো এখানে এই 10 দরকার নেই, এখানে 2, 7, 11। তো 2 হচ্ছে ধনস্থান, 7 হচ্ছে ব্যবসার জায়গা, 11 হচ্ছে সাফল্য। তাহলে এই জায়গাটাতে 11তে কে বসে আছে? কেউ কিন্তু 11ভাবে বসে নেই, 11ভাবে অধিপতি বসে নেই। 11ভাবে বসে আছে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কে? সেটা হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে ভাগ্যভাবের অধিকারী।
তাহলে আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে সাপোর্ট দেওয়ার জায়গাতে আছে। আপনাকে কিন্তু কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় সাপোর্ট দেওয়ার জায়গা আছে। এই এমত অবস্থায় যদি আপনার জন্মছকে কোনো জায়গায় দোষ ত্রুটি হয়ে থাকে, সেগুলোকে আপনার নিজের পছন্দ মতন জ্যোতিষী বা তাদেরকে যারা এর বিচার করে তাদেরকে দিয়ে দেখিয়ে নিতে পারেন। দেখানো না দেখানো টোটালটাই আপনার ব্যাপার। আমার এই চ্যানেলটি, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন এবং লাইক করবেন। যদি কেউ দেখাতে চান 8906781462 এই নাম্বারে ফোন করবেন। তাহলে আর্থিক দিক থেকে আপনার বছরটাতে খুব একটা খারাপ যাবে না। মঙ্গল সপ্তম ভাবকে দেখছে, সপ্তম ভাবে শুক্র বসে আছে। এই শুক্রটা যখন সরে যাবে তখন আপনার কিন্তু ভালো হবে। এই শুক্রটা যখন চলে যাবে কোথায়? কুম্ভে, কুম্ভ থেকে মিনে, তখন কিন্তু ভালো হবে। কারণ 1 জানুয়ারিতে শুক্র এবং শনি এক জায়গায় আছে, মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি সেখানে আছে, সপ্তম একদম সরাসরি। এই জায়গা থেকে আপনার ব্যবসাটা, বৃহস্পতি যেহেতু দৃষ্টি মেরে আছে সেহেতু আপনার ব্যবসাটা কিন্তু ভালো চলবে, ভালো হবে। মঙ্গলও দৃষ্টি দিয়েছে, বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে। এখানে মঙ্গল দৃষ্টি দেওয়াতে কী হচ্ছে? মঙ্গল ওটা উচ্চস্থ ঘর, বৃহস্পতি দৃষ্টি ওখানে নিচস্থ, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা অমৃতসম, তাই শুভ হবে। শুক্র থাকাকালীন কিন্তু শুভ হবে না, ততটা শুভ হবে না যতটা আপনি পরিশ্রম করবেন। এবারে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে শনি যখন মিনে চলে যাবে 29শে মার্চ, তখন ভাগ্যভাবে যাবে। ভাগ্যভাবে যাওয়ার পরে শনি এবং রাহু যদি আপনার জন্মছকে কুণ্ডলিতে ভালো থাকে তাহলে আপনি ক্লিক করলেও করতে পারেন। কীরকম? আপনার হঠাৎ করে অর্থ বা অর্থভাগ্য খুলে যেতে পারে। আবার রাহু যখন অষ্টমে চলে আসবে সেই আপনার 18ই মে, তখন শনি ওখানে একা থাকবে। শনি রাহু একসঙ্গে থাকাটা সবসময় সব জায়গায় শুভ নয়। রাহু যখন চলে আসবে তখন আপনার কেতু চলে আসবে দ্বিতীয়তে। রাহু কুম্ভে যখন আসবে সিংহে দ্বিতীয় চলে আসবে। এই দ্বিতীয় জায়গায় যখন আসবে তখন আপনার ঘোরাঘুরির ব্যাপার হবে। আর্থিক দিক থেকে মাঝে মাঝে খারাপ অবস্থা, কখনো ভালো অবস্থা, এরকম একটা ব্যাপার হবে, অর্থাৎ স্থিতিশীল থাকবে না। বৃহস্পতি যখন এই মিথুনে আসবে এবং অতি শীঘ্র গতির দ্বারা কর্কটে আসবে তখন কিন্তু তখনও শুভ হবে। যতক্ষণ বসে আছে একাদশে ততক্ষণ ভালো যাবে, এবং যখন অতি শীঘ্র গতির দ্বারা সে আপনার 18ই অক্টোবর চলে আসবে কর্কটে, তখন কিন্তু আপনার রেজাল্ট বাম্পার হবে। যেরকম বাম্পারটা হবে সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতির এখানে আপনার রাহু দৃষ্টি দেবে, কিন্তু পরের দিকে রাহু আর দৃষ্টি দিতে পারবে না। যখন কর্কটে চলে আসবে এবং শীঘ্র গতির দ্বারা চলে আসার পরে আবার 3রা অক্টোবর এই ডিসেম্বর চলে যাবে 2025-এ ব্যাকে। তারপরে যখন ঘুরে আবার আসবে কর্কটে তখন তো আপনার বাম্পার বাজার হবে। কিন্তু মিথুনেই থাকবে অনেক দিন, কারণ বছরখানেক প্রায় মিথুনে থেকে যাবে। মিথুনে থাকলে কি হবে? আপনার চতুর্থ ভাবটাকে ভালো করবে। মিথুনে থাকলে কি হবে? আপনার ষষ্ঠ ভাবকে ভালো করবে, অষ্টমটাকে ভালো করবে। অর্থাৎ এই জায়গায় দৃষ্টি দিলে কী হচ্ছে? আপনার খারাপ ব্যাপারগুলো হবে না। যদি খারাপ ব্যাপার না হয় তাহলে আপনি গেন করবেন। ভাগ্যভাবে রাহু বসে আছে, পরে শনি আসবে, তাই ভাগ্যের জায়গাতে আপনাকে কিছুটা আপনার কর্মের উপরে ডিপেন্ড করছে কিভাবে আপনি চলবেন না চলবেন, কতটা ভালো হবে না ভালো হবে, আপনার জন্মকুণ্ডলীই বলে দেবে। তাহলে আমরা এই জায়গাগুলোকে পরিষ্কার হয়ে গেলাম যে আর্থিক দিক মোটামুটিভাবে চলে যাবে, কম বেশি হতে পারে, কিন্তু এই আগের মতন করে কষ্ট পাওয়াটা অতটা হবে না।
যাদের জন্মকুণ্ডলী ভালো ছিল না তারা এখন কিন্তু অনেকটা গেন পাবেন। তবে একটা কথা বলি, এই রাশি বলছি ঠিক কথা, কিন্তু আরও তো 8টা গ্রহ আপনার নিজের জন্মকুণ্ডলীতে বিভিন্ন জায়গায় বসে আছে, সেগুলো কিন্তু একটা দেখার ব্যাপার আছে, বিচারের ব্যাপার আছে। তাই সেগুলোকে বিচার করিয়ে নেবেন। ভালো হয় যদি আপনি ভালো সময়ে ভালো ফসলটা ঘরে তুলতে পারেন। এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে, যদি চন্দ্র আপনার খারাপ থেকে থাকে তাহলে আপনি কি করবেন সেগুলো আমি জানিয়ে দিই। মঙ্গল যে বসে আছে সেগুলোর আমি প্রতিকারগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভাগ্যপতি বৃহস্পতি সেটাও জানিয়ে দিচ্ছি, একাদশে বসে আছে। এই ব্যাপারগুলো প্রতিকারগুলো করে নিলে আপনারা কিন্তু অনেকটা গেন করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে রাবড়ি মাসে একবার অন্তত যুক্ত জলে প্রবাহিত করুন। আর প্রতি মঙ্গলবার লাল রঙের বাতাসা প্রবাহিত করুন। যদি প্রবাহমানের জায়গা না থাকে, পুকুর যদি থাকে সেখানেও করতে পারেন। আর কি করবেন, ঘর থেকে একটু আটার মণ্ড তৈরি করবেন। আটা রুটি যেরকম করে সেই মণ্ড লেচির করার পরে যে মণ্ড একটা নিয়ে নেবেন, সেটা নিয়ে টুকরো টুকরো করে জলাশয়ের কাছে গিয়ে দিতে থাকবেন চারিদিকে, যতটা দেওয়া সম্ভব। ঠিক আছে, যতটা জলজ প্রাণী খাবে সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে। আর কি করবেন, কেশরের তিলক, কেশর নিয়ে আসবেন, ভালো কেশরের তিলক মানে আগে নাভিতে লাগাবেন, তারপরে কপালে তিলক দেবেন। এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, প্রতি পূর্ণিমা, যেমন আজকে যেমন পূর্ণিমা ছিল, এরকম প্রতি পূর্ণিমা এবং প্রতি সোমবার ঘরে একটু পায়েস রান্না করবেন। অল্প হলেও, কতক্ষণ লাগবে একটা পায়েস রান্না করতে? পায়েস 1 চামচ হলেও কিন্তু ঘরের প্রত্যেকে খাবেন। আর দেখবেন জলের কল ফুটো যেন না থাকে, অর্থাৎ পাইপে যেন ফুটো না থাকে, আর কল দিয়ে যেন আপনার জল যেন লিক না করে। এটা লক্ষ্য রাখবেন, এতে আপনার পক্ষে ভালো হবে। যদি এরকম মানে ফোঁটা ফোঁটা পড়ে জল, তাহলে সেটা কলটা ইমিডিয়েট চেঞ্জ করুন। পাইপ যদি ফুটো থাকে, ফাটা থাকে, সেটাকে চেঞ্জ করুন। নাহলে এগুলো পরে আপনার কিন্তু সমস্যা দেখা দিতে পারে, ঘরে পয়সা মানে আসতে চাইবে না। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে, পয়সা যখন আপনার কাছে আসবে তার 10 থেকে 20% অভাব হোক, কষ্ট হোক, 10 থেকে 20% টাকা সরিয়ে দেবেন। গোল্ডে ইনভেস্ট করুন, সে আপনার মিউচুয়াল ফান্ড হোক, আপনি কী করবেন না আপনার ব্যাপার। গোল্ড জাতীয় কোনো ব্যাপারে আপনি কিনতে পারেন, ওতে ইনভেস্ট করতে পারেন। বিশ্বস্ত জায়গায় করবেন। এগুলো আমার বলে দেওয়া নয় যে আপনি করবেন না, যেখানে সেখানে করবেন, ওইটার ব্যাপার আপনার। এতে কি হবে, দুঃসময় যখন আসবে তখন এটাই আপনার কাছে মানে ভগবানের কৃপা হয়ে দাঁড়াবে। ভালো থাকবেন, নমস্কার।